हेलो फ्रेंड्स, वेलकम टू विश्वजय यूट्यूब चैनल। विश्वजय यूट्यूब चैनल থেকে আমি তোমাদের বিশ্ব স্যার সকলকে বিহার স্টেট এবং বিপিএসসির বাংলা ক্লাসে স্বাগত জানাই। দেখো, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বিহার স্টেট এক্সাম, যে গতবারের যে স্টেট এক্সাম যেটি 2023-এ হয়ে গিয়েছে এবং যে নিয়োগটি 2023-এ হয়েছে, মাধ্যমিক অর্থাৎ 9, 10 এবং 11, 12 উভয় যে শূন্যপদ ছিল, তার এখানে যে আমি বিগত বছরের প্রশ্ন উত্তরটি আলোচনা করছি সেটা 2023-এর। তো এটি তোমাদের পার্ট 1। এই পার্ট 1-এ আমি তোমাদের সঙ্গে 40টি প্রশ্ন আলোচনা করব, যেটা বিহার স্টেট যে প্রিভিয়াস ইয়ার্স অর্থাৎ 2023-এ যে প্রশ্নপত্রটি এসেছিল বাংলা বিষয়ের। তো আজকে এই ভিডিওতে আমরা 2023-এর থেকে প্রথম 40টি প্রশ্ন আলোচনা করব এবং নেক্সট পার্টে আমরা নেক্সট 60টি প্রশ্ন আলোচনা করব। তোমাদের ফিডব্যাকের উপর নির্ভর করছে নেক্সট এই ক্লাস, ঠিক আছে? তো অবশ্যই তোমাদের কমেন্ট অবশ্যই চাই, যে কমেন্টে অবশ্যই জানাবে কে কতটা আগ্রহী। তোমাদের প্রত্যেকেরই কমেন্ট চাই যতজন তোমরা বিহার স্টেটের এক্সাম দিতে চলেছো। দেখো, আজকে আমরা প্রথম প্রশ্নের দিকে চলে যাব। তো তার আগে অবশ্যই বলে নেব যে অবশ্যই ভিডিওটি তোমাদের যে সমস্ত বন্ধুরা বিহার স্টেটের এক্সাম দিতে চায় তাদের সঙ্গে শেয়ার করে নিও। দেখে নাও প্রথম প্রশ্ন, যে বাংলা সাহিত্যের প্রথম লিখিত নিদর্শন কোনটি? বাংলা সাহিত্যের প্রথম লিখিত নিদর্শন কোনটি? একেবারে জলের মতো একটি সহজ প্রশ্ন। এটি উত্তর হয়ে যাবে অবশ্যই চর্যাপদ। চর্যাপদ হয়ে যাবে সঠিক উত্তর। বাংলা সাহিত্যের প্রথম লিখিত নিদর্শন হলো চর্যাপদ। তো এই ধরনের প্রশ্ন আমাদের স্টেট এক্সামে নবম দশমের ক্ষেত্রে কিন্তু এসেছিল 2023-এ। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। দেখো, বিজয়গুপ্ত কোন মঙ্গল কাব্যের রচয়িতা? বিজয়গুপ্ত কোন মঙ্গল কাব্যের রচয়িতা? এটা আমরা প্রত্যেকেই জানি যে বিজয়গুপ্ত হলেন মনসা মঙ্গল কাব্যের রচয়িতা। দেখো, এখানে বিজয়গুপ্ত থেকে এই বিজয়গুপ্ত কিন্তু তোমাদের বাংলা সাহিত্যের একটি অংশ। এই বিজয়গুপ্ত নির্দিষ্টভাবে কিন্তু বিহারে যে স্টেটের যে সিলেবাস সেই সিলেবাসে কিন্তু নেই। কিন্তু আমরা এসএসসি যখন পড়েছি দেখেছো এই প্রশ্নটি বা এটি আমাদের এসএসসি সিলেবাসেও আছে। তো বাংলা সাহিত্যের এই অংশগুলো আমাদের ভালোভাবে জেনে রাখতে হবে। দেখো, নেক্সট প্রশ্ন, এটা হতো চণ্ডীমঙ্গলের, টাইপিং মিস্টেক হয়েছে। চণ্ডীমঙ্গলের শ্রেষ্ঠ কবি কে? দেখো, চণ্ডীমঙ্গলের শ্রেষ্ঠ কবি কে হবেন? অবশ্যই চণ্ডীমঙ্গলের আদি কবি। চণ্ডীমঙ্গলের আদি কবি মানিক দত্ত এবং শ্রেষ্ঠ কবি হলেন মুকুন্দ চক্রবর্তী। অপশন বি হবে সঠিক উত্তর। যার কাব্যের নাম আমরা পাই চণ্ডীমঙ্গল বা অভয়ামঙ্গল, তাছাড়া আমরা পাই অম্বিকামঙ্গল ইত্যাদি ইত্যাদি নামে মুকুন্দ চক্রবর্তীর মঙ্গল কাব্য আমরা নামগুলো পেয়ে থাকি পরিচিত। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। দেখো, চৈতন্যদেবকে নিয়ে সর্বপ্রথম কোন জীবনী কাব্য লেখা হয়? এই প্রশ্নটি কিন্তু এসএসসিও এসেছিল। এসএসসি 2016 ওয়েস্ট বেঙ্গলে এসেছিল এই প্রশ্নটি। তাহলে চৈতন্যদেবকে দেখো নিয়ে সর্বপ্রথম কোন জীবনী কাব্য লেখা হয়? তো এটা অবশ্যই হয়ে যাবে বৃন্দাবন দাসের। এখানে টাইপিং মিস্টেক একটু হয়েছে, তার জন্য দুঃখিত। এটি হতো চৈতন্য ভাগবত, বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত। ওকে, বৃন্দাবন দাসের লেখা চৈতন্য ভাগবত। তো এইগুলো কিন্তু আমাদের ভালোভাবে জানতে হবে। বাংলা সাহিত্যের অন্যান্য দিকগুলোও কিন্তু আমাদের ভালোভাবে জানতে হবে। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। দেখো, চণ্ডীদাসের ভাবশিষ্য কাকে বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এসএসসি যারা প্রিপারেশন নিচ্ছ তারাও দেখেছো এই প্রশ্নগুলো পেয়েছো, এই ধরনের প্রশ্নগুলো, এবং এইগুলোই তোমাদের কিন্তু স্টেট এক্সামে দেখো 2023-এও এসেছে এই ধরনের প্রশ্নগুলো। এবং সেখানে 50% নাম্বার হলেই কিন্তু তুমি কোয়ালিফাই করতে পারবে। এবং তোমরা এক্সাম সম্পর্কে যারা চিন্তিত আছো তারা ভোটের পরেই কিন্তু এক্সাম তোমাদের হবে, স্টেট এক্সামটি হবে। দেখো, চণ্ডীদাসের ভাবশিষ্য কাকে বলা হয়? চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয় জ্ঞানদাসকে। দ্বিতীয় চণ্ডীদাস বলা হয় জ্ঞানদাসকে। এটি দ্বিতীয় চণ্ডীদাস বলেছিলেন কে? অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। দেখো, যে রামাই পণ্ডিতের রচিত ধর্মমঙ্গলের নাম কি? রামাই পণ্ডিত রচিত ধর্মমঙ্গলের নাম কি? দেখো, এটা হয়ে যাবে শূন্য পুরাণ। রামাই পণ্ডিত রচিত ধর্মমঙ্গল কাব্যটির নাম হলো শূন্য পুরাণ। শূন্য পুরাণ হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। দেখো, যে গোরক্ষনাথের কাহিনী কোন গ্রন্থে আমরা পাই? গোরক্ষনাথের কাহিনী আমরা কোন গ্রন্থে পেয়ে থাকি?
তো এটি তোমাদের অবশ্যই উত্তর হয়ে যাবে নাথ সাহিত্যে পেয়ে থাকি, শিবায়নে শিবের পেয়ে থাকি, ধর্মমঙ্গলে ধর্ম ঠাকুরের পেয়ে থাকি, তাহলে এটা অবশ্যই হয়ে যাবে নাথ সাহিত্য, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখে নাও যে বাংলা ভাষার যুগ বিভাগে কয়টি ভাগ? বাংলা ভাষার যুগ বিভাগ কয়টি ভাগ? দেখো এখানে বাংলা ভাষার যে যুগ সেটা 3 ভাগে ভাগ করা হয়। যেমন একটি হচ্ছে প্রাচীন যুগ, দ্বিতীয়টি হচ্ছে মধ্যযুগ, তৃতীয়টি হচ্ছে আমাদের আধুনিক যুগ। এই 3টে ভাগে কিন্তু আমাদের বিভক্ত আছে। ঠিক আছে, প্রাচীন যুগ থেকে যদি দেখি আমরা যে এর সময়কালটা আনুমানিক 650 খ্রিস্টাব্দ থেকে, ঠিক আছে, 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত, বা এটাকে কেউ 950ও বলেন, 950 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। মধ্যযুগটি আছে 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত, এবং আধুনিক যুগটি আছে 1801 থেকে বর্তমান সময় পর্যন্ত। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। দেখো বাংলা ভাষার উপভাষা কতগুলি আছে? বাংলা ভাষায় উপভাষা কতগুলো আছে? তো দেখে নাও বাংলা ভাষার যে উপভাষা সংখ্যা সেটা অবশ্যই 5টি। এখানে আমাদের কি কি আছে? রাঢ়ী আছে, ঝাড়খণ্ডী আছে, ঠিক আছে। সেই সঙ্গে সঙ্গে আমাদের যে বরেন্দ্রী, বঙ্গালী, রাজবংশী ইত্যাদি আমাদের এই 5টি আছে। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। দেখো বাংলা সাহিত্যের ভাষা কয়টি? তো বাংলা সাহিত্যের ভাষা 2টি। নেক্সট দেখে নাও আমরা যে বাংলায় শব্দ ভাণ্ডারকে কয় ভাগে ভাগ করা যায়? বাংলায় যে শব্দ ভাণ্ডার আছে সেই শব্দ ভাণ্ডারকে কয় ভাগে ভাগ করা হয়? সেটি অবশ্যই 3 ভাগে ভাগ করা হয়। নেক্সট দেখে নাও যে কাহ্ন কোন শব্দের উদাহরণ? কাহ্ন, দেখো আমাদের মূল শব্দ কি? কৃষ্ণ। সেই কৃষ্ণর যে তদ্ভব রূপ সেটি হচ্ছে কাহ্ন বা কানু। তো এটা অবশ্যই তদ্ভব হয়ে যাবে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখে নেব যে হারিয়া থেকে হেরে কিসের উদাহরণ? দেখো হারিয়া থেকে আমাদের কি হচ্ছে যে হারিয়া থেকে আমাদের এসেছে হাইরা, হাইরা থেকে হেরে অবশ্যই অভিশ্রুতি, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। এই ধরনের প্রশ্নগুলো দেখো তোমাদের বিহারের স্টেট এক্সামে এসেছিল। টেবিল কোন ধরনের শব্দ? ফরাসি নয়, সংস্কৃত নয়, অলন্দাজ নয়, এখানে বিদেশি, অর্থাৎ এটা হচ্ছে ইংরেজি শব্দ। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। দেখো যে বাংলায় সনেটের প্রথম রচয়িতা করেন, বাংলা সনেটের ক্ষেত্রে রচয়িতা প্রথম হলেন কে? বাংলা সনেটের প্রথম রচয়িতা হলেন মাইকেল মধুসূদন দত্ত, অপশন বি। নেক্সট দেখে নাও মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান, ঠিক আছে, এটা কোন ছন্দের উদাহরণ? অন্তমিলযুক্ত, মনে রাখবে অন্তমিলযুক্ত, আমি তোমাদের একটি ছন্দের ক্লাস দিয়েছিলাম। অন্তমিল যদি আমাদের থাকে, এবং এটা দেখো 8 মহাভারতের কথা 8 পর্ব আছে একটি, এবং আরেকটি 6 পর্ব আছে। তাহলে এইভাবে 8-6 যখন হয়, যখন 8-6 হয় তখন সেটাকে বলা হয় পয়ার ছন্দ। যখন এটা 8 + 10 হয়ে যায় তখন সেটাকে বলা হয় মহাপ্রয়ার ছন্দ, পয়ার ছন্দ। এটা হচ্ছে অপশন এ, পয়ার ছন্দ হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। দেখো যে 25শে বৈশাখ চলেছে জন্মদিনের ধারাকে বহন করে মৃত্যুদিনের দিকে, কোন ছন্দ? যে 25শে বৈশাখ চলেছে জন্মদিনের ধারাকে বহন করে মৃত্যুদিনের দিকে, তো এটি তোমাদের অ্যান্সার হয়ে যাবে অবশ্যই। দেখো এটি গদ্য ছন্দ, না এটা ত্রিপদী ছন্দ, না এটি তানপ্রধান ছন্দ, না এটি সনেট, ঠিক আছে, গদ্য ছন্দ। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব যে অলঙ্কার কত প্রকারের হয়? অলঙ্কার কত প্রকারের হয়? দেখো অলঙ্কার সাধারণত 2 প্রকারের হয়, একটি শব্দালঙ্কার হয় এবং আরেকটি হয় অর্থালঙ্কার, ঠিক আছে। সামান্য দেখো ইজি প্রশ্ন আমাদের এসেছিল। নেক্সট দেখে নাও যে কণ্টক গাড়ি কমল সম পদতল, এখানে দেখো এই যে অলঙ্কার নির্ণয় এখানে করো, এখানে বলা হয়েছে এটা উপমা অলঙ্কারের উদাহরণ, শ্লেষ অলঙ্কারের উদাহরণ, ব্যাজস্তুতি না যমক। তো এটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে অবশ্যই যে উপমা অলঙ্কারের উদাহরণ। কারণ দেখো এখানে কি আছে যে কমল সম পদতল, এখানে দেখো উপমা আছে, পদতলকে কমলের সঙ্গে তুলনা করা হয়েছে, তাই এটা উপমা অলঙ্কারের উদাহরণ।
নেক্সট দেখে নাও, চলো চপলার চকিত চমকে করিছে চরণ বিচরণ। এখানে দেখো আমাদের চলতে চ আছে, চপলাতে চ আছে, চকিততে চ আছে, চমকে চ আছে, চরণে চ আছে এবং বিচরণও দেখো চ আছে। তো এগুলোকে আমাদের বলা হয় অনুপ্রাস অলঙ্কার। যে অনুপ্রাস অলঙ্কার এটা তোমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে যাব। দেখো, চৈতন্য ভাগবতের রচয়িতা হলেন কে? অবশ্যই বৃন্দাবন দাস। আর বিহারে তোমাদের এই চৈতন্য ভাগবতের যে আদি পর্ব তোমাদের পাঠ্য আছে, বৃন্দাবন দাসের এই আদি পর্বটি সর্বশ্রেষ্ঠ। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। দেখো, চৈতন্যদেবের বাল্যকালের নাম কি? তো চৈতন্যদেবের বাল্যকালের নাম হচ্ছে বিশ্বম্ভর। ঠিক আছে, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখে নাও, এবং চৈতন্যদেবের পরবর্তীতে নামও হয়েছিল কি? নিমাই হয়েছিল। তো এখানে দেখো, চৈতন্যদেবের মাতার নাম কি? শ্রী চৈতন্যদেবের মাতার নাম কি? তো এখানে তোমাদের যে উত্তরটি হয়ে যাবে যে চৈতন্যদেবের মাতা হলেন, দেখো এখানে তোমাদের উত্তর হয়ে যাবে শচী দেবী। শচী দেবী হলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর মাতা। এবং চৈতন্য মহাপ্রভুর, ঠিক আছে, পিতা হলেন জগন্নাথ মিশ্র। জগন্নাথ মিশ্র হলেন। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। দেখো, কালকেতু পেশায় কি ছিল? কালকেতুর পেশা দেখো কি ছিল? সামান্য কোশ্চেন তোমাদের স্টেট এক্সামে এসেছে, তাই কখনো মনোবল ভেঙে ফেলো না। এটা অবশ্যই ব্যাধ হয়ে যাচ্ছে। কালকেতু পেশায় ছিলেন ব্যাধ। নেক্সট দেখে নাও। দেখো, যে দেবী চণ্ডী কালকেতুকে কোন রূপে দেখা দেন? দেবী চণ্ডী কালকেতুকে সুবর্ণ গধিকা রূপে দেখা দিয়েছিলেন, অপশন বি। নেক্সট দেখে নাও, যে দুহু করে দুহু কাঁধে বিচ্ছেদ লাগিয়া, এটি কার পদ? দুহু করে দুহু কাঁধে বিচ্ছেদ লাগিয়া, তো এটা আমাদের দেখো অ্যান্সারটি তোমাদের হয়ে যাবে যে চণ্ডীদাসের পদ। কার? চণ্ডীদাসের এটি পদ। নেক্সট দেখে নাও, মেঘনাদবধ কাব্যের রচয়িতাকে? সিম্পল একটা প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্ত, অপশন এ। নেক্সট প্রশ্ন দেখে নাও, যে চতুর্থ স্বর্গ মূলত কোন দুজন পৌরাণিক চরিত্রের কথোপকথন আছে? চতুর্থ স্বর্গ যেটি তোমাদের আছে সিলেবাসে, ঠিক আছে, এখানে দেখো তোমাদের সিলেবাসে অন্তর্গত আছে এই মেঘনাদবধ কাব্যের যে চতুর্থ স্বর্গ। এই চতুর্থ স্বর্গটির নাম হলো অশোক বন। এই অশোক বনে আমরা জানি অশোক বনে কে কে ছিলেন? সীতার কথা পাবো আর সরমা রাক্ষসীর কথা পাবো, অর্থাৎ তাহলে এখানে তোমাদের উত্তর হচ্ছে অপশন সি। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে চলে যাব। দেখো, যে হেথা নয় অন্য কোথা, অন্য কোনোখানে কোন কাব্যগ্রন্থে আছে? হেথা নয় অন্য কোথা, অন্য কোনোখানে। তো এটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে বলাকা কাব্যগ্রন্থের আছে। নেক্সট দেখে নাও, যে কাব্য সঞ্চয়ন গ্রন্থটি কার লেখা? এই কাব্য সঞ্চয়ন যে তোমাদের সিলেবাসে কিন্তু আছে, কাব্য সঞ্চয়ন তোমাদের সিলেবাসে আছে, তো এটি তোমাদের সত্যেন্দ্রনাথ দত্তের লেখা। অপশন এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখে নাও, যে সাগর তর্পণ কবিতায় কার কথা বলা হয়েছে? এখানে সাগর তর্পণ এর কথায় আমরা বিদ্যাসাগরের কথা পেয়েছি। সাগর তর্পণ যে কবিতা সত্যেন্দ্রনাথ দত্তের, সেখানে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা পেয়েছি। দেখো, তপ্ত চির অতৃপ্ত অনন্তরূপ বহ্নি কোন কবিতার পংক্তি? তো দেখো এটা তোমাদের যে অ্যান্সার হয়ে যাবে, এখানে তোমাদের যে অ্যান্সার হয়ে যাবে 32-এর, এটা হবে বহ্নিস্তুতি। বহ্নিস্তুতির এটা অন্তর্গত। কার লেখা বহ্নিস্তুতি? যতীন্দ্রনাথ সেনগুপ্ত। যতীন সেনের লেখা যে কবিতাগুলো তোমাদের পাঠ্য আছে তার মধ্যে বহ্নিস্তুতি আছে, দুঃখবাদী আছে, লোহার ব্যথা তোমাদের পাঠ্য আছে, হাট আছে, সেই সঙ্গে সঙ্গে আরেকটি তোমাদের আছে চিরবৈশাখ নামের কবিতাটি তোমাদের বিহার স্টেটে পাঠ্য আছে। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। দেখো, যে যতীন্দ্রনাথ সেনগুপ্তকে কোন কবি বলা হয়? যতীন্দ্রনাথ সেনগুপ্তকে সাম্যবাদী কবি তো বলা হয় নজরুলকে, যতীন্দ্রনাথ সেনগুপ্তকে দুঃখবাদী কবি বলা হয়। এখানে টাইপিংটা ভুল হয়েছে, দুঃখবাদী কবি বলা হয়। অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট দেখে নাও, কুলিনকুল সর্বস্ব নাটকের রচয়িতা হলেন কে? কুলিনকুল সর্বস্ব নাটকের রচয়িতা অবশ্যই রামনারায়ণ তর্করত্ন। নেক্সট দেখে নাও, যে প্রশ্নটি এসেছিল যে কুলিনকুল সর্বস্ব কোন ধরনের নাটক?
তো এটি হচ্ছে একটি সামাজিক নাটক, ঠিক আছে, অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট দেখে নাও কৃষ্ণকুমারী নাটকটি কোন ধরনের নাটক। তো কৃষ্ণকুমারী নাটকটি অবশ্যই এখানে যে অপশন আছে সেই অনুযায়ী যদি আমরা দেখি অবশ্যই একটা সার্থক ট্র্যাজেডি, যেটাকে আমরা ঐতিহাসিক নাটকও বলে থাকি, ঠিক আছে। এখানে কৃষ্ণকুমারী ট্র্যাজেডির কথা এখানে আমরা পাবো। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব, দেখো যে কৃষ্ণকুমারী নাটকটি কোন শ্রেণীর। তো এখান অনুযায়ী অবশ্যই ঐতিহাসিক হবে, অপশান এ হয়ে যাবে। আমি তোমাদের বললাম ঐতিহাসিক ট্র্যাজেডি দুটোই। নেক্সট দেখে নাও যে আমার সাজানো বাগান শুকিয়ে গেল, এই উক্তিটি কোথায় আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি লাইন, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা প্রফুল্ল যে নাটক সেই নাটকে আছে, প্রফুল্ল নাটকে আছে। তো এটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখে নাও কি আছে, যে তিন ভাইয়ের নাম কি কি ছিল। প্রফুল্লতে তিন ভাইয়ের নাম কি কি ছিল। তো এখানে তোমাদের উত্তর হয়ে যাবে যোগেশ, রমেশ এবং সুরেশ। নেক্সট দেখে নাও যে প্রফুল্ল গিরিশ ঘোষ রচিত সর্বশ্রেষ্ঠ কোন নাটক, ঠিক আছে। প্রফুল্ল যে গিরিশ ঘোষ রচিত সর্বশ্রেষ্ঠ, তো এটা দেখো কী ধরনের নাটক, সামাজিক, রাজনৈতিক, পৌরাণিক না ঐতিহাসিক। এটি অবশ্যই একটি সামাজিক নাটক। তাহলে দেখো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম যে বিহার স্টেট পরীক্ষার প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন 2023-এর পার্ট 1। তোমরা যারা পার্ট 2-এ প্রিভিয়াস ইয়ার্সের আর 60টি প্রশ্ন নিয়ে আলোচনা চাও তারা অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে। এবং তোমাদের যে বন্ধুরা স্টেট এক্সামের পরীক্ষা দিতে চাইছে বা ফর্ম ফিল আপ করেছে তাদের সঙ্গে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করো। এবং তোমরা আগামীতে যারা বিহারকে টার্গেট করেছো তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপ, সেই টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেখো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে যুক্ত হয়ে থাকবে। যখন আগামীতে বিহার স্টেটের ফর্ম ফিল আপ হবে সমস্ত কিছু তোমাদের জানিয়ে দেব। আর বিহার স্টেটের তোমাদের যে পরীক্ষা সেটা ভোটের পরেই হবে। প্রত্যেকে সুস্থ থাকবে। পরীক্ষা সংক্রান্ত যে কোনো আপডেট তার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকবে। ক্লাস সংক্রান্ত সমস্ত আপডেট সেখান থেকে পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকে সুস্থ থেকো।